হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার হাসানাত। আজকের অনলাইন ফিজিওলজি লাইভ ক্লাসে আপনাদের সবাইকে শুভেচ্ছা। সো আপনারা যদি আমাকে ক্লিয়ারলি দেখতে এবং শুনতে পান এবং আমার স্লাইড যদি ভিজিবল হয়ে থাকে, প্লিজ একটু কমেন্ট বক্সে জানান। ওকে, ফাইন। আমার মনে হয় লাইভটা শুরু হয়ে গেছে। তো আজকে আমি আপনাদের সাথে হাইপোথ্যালামাসের ফিজিওলজি নিয়ে আলোচনা করব। ওকে, তাহলে দেখা যাক যে আমরা সবাই জানি যে হাইপোথ্যালামাস ইট ইজ এ পার্ট অফ দ্য ডায়ানসেফালন, তাই না? এবং এটা খুবই ছোট একটা এরিয়া যেটার অ্যাপ্রক্সিমেট ওয়েট হচ্ছে 4 গ্রাম। ওকে, and it lies on each side and forms the floor of the third ventricle. তার মানে থার্ড ভেন্ট্রিকলের যে ল্যাটারাল ওয়াল সেটা আসলে হাইপোথ্যালামাস দিয়ে ফর্মেশন হচ্ছে এবং থার্ড ভেন্ট্রিকলের যে ফ্লোর সেটাও কিন্তু হাইপোথ্যালামাস দিয়ে তৈরি হচ্ছে। ওকে, আপনারা কি জয়েন করেছেন? সেটা আসলে হাইপোথ্যালামাস দিয়ে ফর্মেশন হচ্ছে এবং থার্ড ভেন্ট্রিকুলার যে ফ্লোর সেটাও কিন্তু হাইপোথ্যালামাস। ওকে, আমাকে কাইন্ডলি যদি একটু কমেন্টসে জানান যে আপনারা আছেন কিনা। তাহলে আমি প্রসিড করি। ওকে, আসলে নামাজের এই সময়টা নামাজ শেষ হয়ে যাওয়ার কথা এতক্ষণে। ওকে, আমি তাহলে আগায় যাই, আপনারা টাইম জয়েন করেন। তো যেটা বলতেছিলাম যে থার্ড ভেন্ট্রিকুলার ল্যাটারাল এবং ফ্লোর, হ্যাঁ, এখানে কিন্তু হাইপোথ্যালামাস দিয়ে ফর্মেশন হচ্ছে। যদিও হাইপোথ্যালামাস খুব ছোট একটা এরিয়া, বাট এটার ফাংশন কিন্তু অনেক very important function associated, especially its functions are associated with the survival of the organism and the continuation of the species. So hypothalamus is very important. এখন দেখা যাচ্ছে যে হাইপোথ্যালামাস আমাদের বডির বিভিন্ন হোমিওস্টেসিস টেকনিক যে সমস্ত ফাংশন আছে অনেকগুলা, তার অনেকগুলাই আসলে হাইপোথ্যালামাসই রেগুলেশন করতেছে। হ্যাঁ, so hypothalamus is an essential component of regulation of many homeostatic functions. যেমন হাইপোথ্যালামাসের সাথে যদি খেয়াল করেন পিটুইটারি গ্ল্যান্ডের কানেকশন আছে। আপনারা এন্ডোক্রাইন সিস্টেম যারা সেকেন্ড ইয়ার তারা পড়া শেষ। সো পিটুইটারি গ্ল্যান্ডের সাথে কানেকশনের মাধ্যমে এটা পিটুইটারি হরমোন সিক্রেশনকে কন্ট্রোল করতেছে, এন্ড দেয়ার বাই ইট অলসো কন্ট্রোল দ্য রিপ্রোডাক্টিভ ফাংশন। ওকে, আচ্ছা, একটু পরে আমরা ডিটেল আলোচনা করব। হাইপোথ্যালামাসের সাথে ব্রেইন স্টিমের কানেকশনস আছে, এন্ড দেয়ার বাই ইট ক্যান কন্ট্রোল দ্য কার্ডিওভাস্কুলার, রেসপিরেটরি, অটোনমিক এন্ড দ্য থার্মোরেগুলেটরি ফাংশন, তাই না? And through its connection with the limbic system, আমরা জানি limbic system it is related to emotion. So through this connection hypothalamus can control the behavioral functions also, and through its connection homeostatic functions. The hypothalamus connection with the limbic system. আচ্ছা, ওকে, আপনারা কি এতক্ষণ দেখতে পাচ্ছিলেন কিনা আমি ঠিক বুঝতে পারি নাই। সো আমি আগায় যাচ্ছি। হ্যাঁ, ওকে। সো যেটা বলছিলাম যে হাইপোথ্যালামাসের সাথে লিম্বিক সিস্টেমের কানেকশন আছে। সো লিম্বিক সিস্টেমের ফাংশনের সাথে হাইপোথ্যালামাসের কিছু রিলেশন আছে, যেমন ইমোশনাল বিহেভিয়ার কন্ট্রোল। হ্যাঁ, এবং যেহেতু এটা কর্টিক্যাল এরিয়ার সাথে কানেকশন আছে, এন্ড দেয়ার বাই ইট ক্যান কন্ট্রোল দ্য হায়ার ফাংশনস ইনক্লুডিং লার্নিং এন্ড মেমোরি। ওকে, so for its widespread connection and functions, the hypothalamus is considered as a major integrating center in the brain. সো এখানে অ্যাট এ গ্লান্স যদি কানেকশনটা একটু খেয়াল করেন, আমরা ডিটেল অ্যানাটমিক্যাল এসে যাব না যেখানে পাথওয়েগুলোর নামে, জাস্ট আমরা একটু দেখি। দেখেন হাইপোথ্যালামাস সেটার সাথে কর্টিক্যাল এরিয়ার সাথে কানেকশন আছে, রেসিপ্রোকাল কানেকশন আছে। খেয়াল করেন, দেখেন লিম্বিক সিস্টেমের সাথে রেসিপ্রোকাল কানেকশন আছে,
হ্যাঁ, এখানে দেখেন ব্রেইন স্টিমের সাথে তার রেসিপ্রোকাল কানেকশনস আছে। এছাড়া দেখেন ভিজুয়াল ইনপুট যাচ্ছে কিন্তু হাইপোথ্যালামাসে, একটু পরে দেখাবো কোন কিভাবে যাবে। অলফ্যাক্টরি সেখান থেকে ইনপুট আসতেছে। ওকে, আবার দেখেন যে সোমাটোসেন্সরি যে অ্যাসেন্ডিং পাথওয়ে, হ্যাঁ, সেখান থেকে কিন্তু একটা ইনপুট হাইপোথ্যালামাসে যাচ্ছে। আবার হাইপোথ্যালামাস থেকে দেখেন নিউরোএন্ডোক্রাইন ইনফ্লুয়েন্স অর্থাৎ পিটুইটারি গ্ল্যান্ডে একটা কানেকশন গেছে, তাই না? So many connections are thereby, so thereby hypothalamus plays a very important role in regulation of homeostatic functions. Okay, এখন জাস্ট হাইপোথ্যালামাসে যদি আমরা একটু এক্সাক্ট লোকেশন চিন্তা করি, হাইপোথ্যালামাসটা অলরেডি আমি বলেছি যে দেখেন দিস ইজ দ্য থার্ড ভেন্ট্রিকল। হ্যাঁ, হাইপোথ্যালামাসের সেন্টারে থাকতেছে থার্ড ভেন্ট্রিকল, এবং থার্ড ভেন্ট্রিকলের যে ল্যাটারাল ওয়াল তৈরি করছে দেখেন, এবং যে পেরিভেন্ট্রিকুলার এরিয়া দ্যাট ইজ ফর্মড বাই হাইপোথ্যালামাস। এবং হাইপোথ্যালামাসে দেখেন সামনের যে এরিয়া, সামনে এখানে থাকে হচ্ছে অপটিক কায়াজমা। ওকে, আর পিছনে যদি দেখেন, পিছনে এখানে থাকে হচ্ছে একটু উপরে থাকে থ্যালামাস, তার নিচে থাকে মিড ব্রেন। তার মানে পিছনে মোটামুটি থাকে মিড ব্রেন, তার উপরে থ্যালামাস, এই দুটো দিয়ে পোস্টেরিয়র বাউন্ডারি। আচ্ছা, এরপরে একটা জিনিস খেয়াল করেন যে হাইপোথ্যালামাসের যে ফ্লোর, থার্ড ভেন্ট্রিকুলার যে ফ্লোর, সেটাও তো দ্যাট ইজ ফর্মড বাই হাইপোথ্যালামাস। এবং ফ্লোর থেকে যে অ্যান্টেরিয়র অ্যাসপেক্ট থেকে একটা ডাউনওয়ার্ড সোয়েলিং, হ্যাঁ, এইটাকে আসলে এই সোয়েলিংটাকে বলছে হচ্ছে টিউবার সিনেরাম। ওকে, এই এটাকে বলতেছে টিউবার সিনেরাম। এবং এখানে একটা ইম্পর্টেন্ট নিউক্লিয়াস থাকে, তার নাম হচ্ছে আর্কুয়েট নিউক্লিয়াস, একটু পরে আমি নিউক্লিয়াসে যাব। এবং ফ্লোরের পোস্টেরিয়র পার্ট থেকে এখানে আরেকটা সোয়েলিং মতো আছে, দেখেন এটা হচ্ছে মেমিলারি বডি। ওকে, আর এখানে দেখতেছেন এইখানে হোবিনুলার নিউক্লিয়াস, এবং এটা হচ্ছে পিনিয়াল গ্ল্যান্ড। যা হোক, এখন এই যে হাইপোথ্যালামাসের দেখেন যে এটা যে থার্ড ভেন্ট্রিকলের রাইট সাইডেও আছে, লেফট সাইডেও আছে, তাই না? এখন এইখানে হাইপোথ্যালামাসের সাথে লিম্বিক সিস্টেমের যে কানেকশন, সেই ট্র্যাকটাকে বলা হচ্ছে ফর্নিক্স। এই ফর্নিক্স হাইপোথ্যালামাসের এখানে কানেকশন করবে। এই ফর্নিক্স এবং এই যে মেমিলারি বডি এবং থ্যালামাস, এখান থেকে বলে ম্যামিলোথ্যালামিক ট্র্যাক। এই ট্র্যাকটা এবং এই যে ফর্নিক্স এই হাইপোথ্যালামাসের ওয়ালটাকে দুইটা জোনে ভাগ করে দিতে হবে। একটা হচ্ছে মিডিয়াল জোন, আর একটা হচ্ছে ল্যাটারাল জোন। তার মানে দেখেন হাইপোথ্যালামাসের যে এই থার্ড ভেন্ট্রিকুলার যে লেফট ওয়াল, অর্থাৎ লেফট সাইডের হাইপোথ্যালামাসকে যদি দুইটা ভাগে ভাগ করে ফেলি, তাহলে আমরা একটা ল্যাটারাল জোন পাবো, একটা মিডিয়াল জোন পাবো। একইভাবে যদি রাইট সাইডের হাইপোথ্যালামাসকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, সেটার একটা মিডিয়াল সাইড পাবো এবং ল্যাটারাল সাইড পাবো। ওকে, কারণ আমি একটু পরেই যে নিউক্লিয়াস গুলির ডিস্ট্রিবিউশন সম্পর্কে কথা বলবো। সো দ্য মোস্ট অ্যান্টেরিয়র পার্ট, এটা হচ্ছে অ্যান্টেরিয়র হাইপোথ্যালামাস, এবং সবচেয়ে পিছনের পার্ট আমরা বলছি পোস্টেরিয়র হাইপোথ্যালামাস। ওকে, এবং হাইপোথ্যালামাসের সামনে দেখেন এখানে কি আছে, অপটিক কায়াজমা। ওকে, এখন আমরা যে হাইপোথ্যালামিক নিউক্লিগুলি ইম্পর্টেন্ট ফাংশন বোঝার জন্য আমাদের নিউক্লিয়াস গুলোর একটু জানা দরকার। দেখেন এটি যে হাইপোথ্যালামাসের প্রত্যেকটা ওয়াল, এটা চিন্তা করতে পারেন ইট ইজ এ শীট অফ গ্রে ম্যাটার। হ্যাঁ, তো আমরা লেফট সাইডের ওয়ালটাকে নিয়েছি এখানে শুধু, এবং দেখেন লেফট সাইডের ওয়ালটাকে এই যে আবার দুই ভাগে ভাগ করছে এখানে ফর্নিক্স দিয়ে। ফর্নিক্সের মাধ্যমে কার সাথে কানেকশন করছে? লিম্বিক সিস্টেমে, হিপ্পোক্যাম্পাস এবং অ্যামাগডালার সাথে কানেকশন। যাই হোক, এটা দিয়ে ল্যাটারাল জোনে ভাগ করছি, আর কিছু মিডিয়াল জোন। লেফট সাইডের ওয়াল নিছি এবং আমরা সেটাকে মিডিয়াল সাইড থেকে দেখতেছি। তাহলে কি দেখো, দেখেন মোস্ট যে অ্যান্টেরিয়র পার্ট, এই হাইপোথ্যালামাসের এই অ্যান্টেরিয়র পার্টটাকে বলে হচ্ছে প্রি অপটিক রিজিয়ন। এবং এখানকার নিউক্লিয়াসটা দেখেন, এই নিউক্লিয়াসটার নাম হচ্ছে প্রি অপটিক নিউক্লিয়াস। এর জাস্ট পিছনেই যে এরিয়াটা আছে, এটা আমি শুধু মিডিয়াল যে ওয়াল, হ্যাঁ, দ্য মিডিয়াল জোন, এইটাকে আমরা কয়েকটা এরিয়াতে ভাগ করে ফেলতেছি। দেখেন প্রি অপটিক মোস্ট অ্যান্টেরিয়র পার্ট, তার পিছনে যে এরিয়া সেটাকে আমরা বলবো সুপ্রা অপটিক। তার পিছনে যে রিজিয়নটা সেটা হলো টিউবেরাল রিজিয়ন, এবং তার পিছনে হচ্ছে ম্যামিলারি রিজিয়ন। আর ওই পাশে যে ল্যাটারাল ওয়াল, সেখানে একটা নিউক্লিয়াস নিয়ে আমি শুধু আলোচনা করব, সেখানে হচ্ছে ল্যাটারাল হাইপোথ্যালামিক নিউক্লিয়াস। আচ্ছা, এই মিডিয়াল ওয়ালে অনেকগুলো নিউক্লিয়াস আছে। দেখেন এই যে সুপ্রা অপটিক রিজিয়ন, এইখানে খেয়াল করেন এই যে অপটিক কায়াজমা, জাস্ট তার উপরেই এই নিউক্লিয়াসটার নাম হচ্ছে সুপ্রা কায়াজম্যাটিক নিউক্লিয়াস। হ্যাঁ, সুপ্রা কিয়াজম্যাটিক নিউক্লিয়াস। এবং এই সুপ্রা কিয়াজম্যাটিক নিউক্লিয়াসের সাথে অপটিক কায়াজমার কানেকশন আছে। ওকে, আচ্ছা, তারপরে যদি খেয়াল করেন এই যে বড় নিউক্লিয়াসটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে অ্যান্টেরিয়র হাইপোথ্যালামিক নিউক্লিয়াস, এবং এইটা এই যে একটু ব্লুইশ কালার, স্কাই কালারের, এটা হচ্ছে সুপ্রা অপটিক। আপনাদের যারা এন্ডোক্রাইন সিস্টেম পড়েছেন সবার পরিচিত সুপ্রা অপটিক এন্ড প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াস। এই যে দেখেন প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াস। তাহলে এই রিজনে কি কি নিউক্লিয়াস পাইলাম? 4টা নিউক্লিয়াস পাইলাম সুপ্রা অপটিক রিজিয়নে। হ্যাঁ, একটা হচ্ছে সুপ্রা কায়াজম্যাটিক নিউক্লিয়াস,
সুপ্রাকায়াজমেটিক নিউক্লিয়াস, সুপ্রাঅপটিক নিউক্লিয়াস, তারপরে অ্যান্টেরিয়র হাইপোথ্যালামিক নিউক্লিয়াস, আর হচ্ছে প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াস। ওকে, আচ্ছা, তারপরে তার পিছনে যদি চলে আসি, এটা হচ্ছে টিউবেরাল রিজিয়ন। এইখানে দেখেন এই যে লোয়ার পার্টে অর্থাৎ টিউবার সিনেরাম যেখানে আমরা বলতেছিলাম, সেখানে যে এই জায়গাটাকে টিউবার সিনেরাম বলে, এবং এখানে যে নিউক্লিয়াসটা আছে দেখেন, এই নিউক্লিয়াসটার নাম হচ্ছে আর্কুয়েট নিউক্লিয়াস, বা আরেকটা নাম হচ্ছে ইনফান্ডিবুলার নিউক্লিয়াস। এবং এখানে আরো দুইটা খুবই ইম্পর্টেন্ট নিউক্লিয়াস আছে, সেটা হচ্ছে দেখেন, এটা হচ্ছে ভেন্ট্রোমিডিয়াল নিউক্লিয়াস, আর এটা হচ্ছে ডরসোমিডিয়াল নিউক্লিয়াস। ওকে, আচ্ছা, এইবার একেবারে পোস্টেরিয়র পার্টে চলে আসেন। এখানে যে বড় করে যে পিঙ্কিশ কালার নিউক্লিয়াসটা দেখতে পাচ্ছেন, যে পোস্টেরিয়র হাইপোথ্যালামিক নিউক্লিয়াস, এবং এইখানে এই যে ম্যামিলারি বডি। ওকে, তাহলে এই গেল মিডিয়াল ওয়ালের বা মিডিয়াল জোনে যে নিউক্লিয়াস গুলি আছে। আর ল্যাটারাল ওয়ালে আমি একটা নিউক্লিয়াসের কথা বলবো, ল্যাটারাল হাইপোথ্যালামিক নিউক্লিয়াস। ওকে, আমি তাহলে নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। এখন চলে আসেন সবচেয়ে সামনের যে নিউক্লিয়াসটা ছিল, সেটাকে আমরা কি বলছিলাম? প্রি অপটিক রিজিয়ন। প্রি অপটিক রিজিয়নের কাজ কি তাহলে খেয়াল করেন। প্রি অপটিক রিজিয়নের কাজ হচ্ছে এটা সেক্সুয়াল ফাংশন এবং রিপ্রোডাকশন কন্ট্রোল করতে পারে, কারণ এই রিজিয়ন থেকে একটা স্পেশাল সাবস্টেন্স বা হরমোন রিলিজ হয়, যার নাম হচ্ছে গোনাডোট্রপিন রিলিজিং হরমোন। ওকে, গোনাডোট্রপিন রিলিজিং হরমোন। আপনারা সবাই জানেন যে দিস গোনাডোট্রপিন রিলিজিং হরমোন তারপরে কোথায় যাবে? এটার সাথে পিটুইটারি যে কানেকশনস আছে, সেই অর্থাৎ হাইপোথ্যালামো হাইপোফেসিয়াল পোর্টাল সিস্টেমের মাধ্যমে এটা অ্যান্টেরিয়র পিটুইটারিতে যাবে, এবং সেখান থেকে গোনাডোট্রপিন হরমোন যে এফএসএইচ এলএইচ সিক্রেশন করবে, তাই না? এবং এফএসএইচ এলএইচ গিয়ে কোথায় কাজ করতেছে? গোনাডস। যদি মেল গোনাড হয় টেস্টিস, সেখানে গিয়ে স্পারমাটোজেনেসিস এবং মেল যে সেক্স হরমোন টেস্টোস্টেরন প্রোডাকশনকে স্টিমুলেট করবে। আবার যদি ফিমেলের ক্ষেত্রে ধরেন, যেটা ওভারির উপরে কাজ করে, যে ওভারি যে ধরেন ওজেনেসিস, হ্যাঁ, এবং যে ফিমেল সেক্স হরমোন স্ট্রোজেন, এবং যে মেনস্ট্রুয়াল সাইকেল রেগুলেশন করতেছে। তার মানে কি রিপ্রোডাক্টিভ এবং এই সুপ্রাঅপটিক প্রি অপটিক রিজনের কাজ কি? রিপ্রোডাক্টিভ ফাংশন এবং সেক্সুয়াল ফাংশন। কথা ক্লিয়ার কিনা? আচ্ছা, এখানকার আরেকটা গুরুত্বপূর্ণ ফাংশন আমি বলবো, যে দেখেন এখানে একটা স্পেশাল নিউক্লিয়াস থাকে, যেটা হচ্ছে ডাইমরফিক নিউক্লিয়াস বলে, দ্যাট ইজ রেসপন্সিবল ফর ডাইমরফিজম and some different function it has in the male and female. নরমালি আমরা কি হয়, নরমালি নায়ক নায়িকাদের পছন্দ করে, নায়িকা নায়কদের পছন্দ করে, এটাই তো স্বাভাবিক, দ্যাট ইজ মিনস হেটারোসেক্সুয়াল। বাট অনেক ক্ষেত্রে দেখবেন বর্তমান কালে অনেক নায়ক নায়করে পছন্দ করতেছে, নায়িকা নায়িকারে পছন্দ করছে, তার মানে হচ্ছে কি? হোমোসেক্সুয়াল, হ্যাঁ, দ্যাট ইজ গেইজম বা লেসবিয়ানিজম। যাই হোক, এটা আসলে তাদেরকে গালি দিয়ে লাভ নাই। এই সমস্যাটা হয়েছে কি, এই হাইপোথ্যালামাসের এই যে প্রি অপটিক রিজিয়নটা আছে, এই বিহেভিয়ারের জন্য রেসপন্সিবল। অর্থাৎ আপনি কি হেটারোসেক্সুয়াল হবেন নাকি হোমোসেক্সুয়াল হবেন, সেইটার এইখানের উপর ডিপেন্ড করতেছে। তো কোনো কারণে যদি ডিউরিং হাইপোথ্যালামাসের ডেভেলপমেন্টের সময় এই জায়গায় যদি কোনো গন্ডগোল হয়, তাহলে অন্য কিছু হইতে পারে, হেটারোসেক্সুয়াল না হয়ে হোমোসেক্সুয়াল হয়ে যেতে পারে, হ্যাঁ, আইদার লেসবিয়ানিজম বা গেইজম হইতে পারে। যাই হোক, তাহলে প্রি অপটিক রিজিয়ন থেকে আমি চলে গেলাম। এখন আমরা চলে আসি যে ল্যাটারাল যে জোন ছিল, সেখানে একটা মাত্র নিউক্লিয়াসে আলোচনা করবে, যেন এটা আগে আলোচনা করি। আচ্ছা, আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ খাবার হচ্ছে কি? হ্যাঁ, সেটা হচ্ছে খাওয়া দাওয়া করা। তাহলে এই যে ফিডিং সেন্টারটার অবস্থান কিন্তু এই ল্যাটারাল হাইপোথ্যালামিক নিউক্লিয়াসে। কথা বুঝতে পারছেন যে ফিডিং সেন্টার ইজ ইন দ্য ল্যাটারাল হাইপোথ্যালামিক নিউক্লিয়াস। এবং ফিডিং সেন্টারের কাজ কি? ফিডিং সেন্টারের কাজ হচ্ছে সবসময় খাই করা। তার মানে সবসময় শুধু তাকে সে খাবারের জন্য আপনাকে কি করতে থাকবে? হ্যাঁ, শুধু খাই করবে। সো ফিডিং সেন্টার ইজ অলওয়েজ অ্যাক্টিভ, দ্যাট মিনস ইট হ্যাজ দ্য টেন্ডেন্সি টু ইনডিউস ফুড ইনটেক অলওয়েজ। তাহলে সবসময় খাই করতে থাকলে তো সমস্যা, তার মানে তাকে থামানোর ব্যবস্থা থাকতে হবে, সেই ব্যবস্থা আছে, অসুবিধার কিছু নাই। আচ্ছা, তবে এই ল্যাটারাল হাইপোথ্যালামিক নিউক্লিয়াসের আরেকটা ইম্পর্টেন্ট ফাংশন আমি বলে রাখি। এর নিয়ার বাই এরিয়াতে আরেকটা সেন্টার আছে, সেটা আছে থার্ড সেন্টার বলে, এবং থার্ড সেন্টারের অ্যাডজেসেন্ট কিছু সেল তারা অসমো রিসেপ্টর হিসেবে কাজ করে, এবং বডি ফ্লুইডের অসমোলারিটি চেঞ্জ হলে তারা স্টিমুলেটেড হবে এবং আপনার যে ড্রিঙ্কিং সেটাকে রেগুলেট করবে। ওকে, জাস্ট এখন আরেকটা জিনিস যেটা আমি ফিডিং সেন্টার রিলেটেড কথা বলতেছিলাম, যে ফিডিং সেন্টারের কাজ আছে সবসময় খাই করা, হ্যাঁ, এবং এটা ল্যাটারাল হাইপোথ্যালামিক নিউক্লিয়াসে ফিডিং সেন্টারটা রিলেটেড। আচ্ছা, যদি আপনি খাই ইচ্ছে করতেছে কিন্তু খাচ্ছেন না, বেশিক্ষণ যদি এইভাবে না খাইয়ে থাকেন, তাহলে আপনি কি হয়ে যাবেন? হাংরি, অ্যান্ড হাংরি গার্ল ইজ অ্যান অ্যাংরি বার্ড। কথা ঠিক বললাম কিনা? আচ্ছা, বার্ড বলছি, আচ্ছা বার্ড, যাই হোক, মেয়েদের তো অনেকে আবার পাখি বলেও ডাকে। যাই হোক, হাংরি গার্ল ইজ অ্যান অ্যাংরি বার্ড। সো এই অ্যাংরি বার্ড কিন্তু খুব ডেঞ্জারাস। সো ধরেন আপনি
বান্ধবীকে যদি খুশি করতে চান তাহলে তাকে কি করতে হবে, আগে রেস্টুরেন্টে পিজা বার্গার এগুলো খাওয়াইতে হবে, তারপরে বান্ধবী খুশি, এইবার আপনার যদি কোনো চাওয়া পাওয়া থাকে তখন সেটা পেশ করবেন। বা স্বামী হাজবেন্ড যদি হয়, বউয়ের কাছ থেকে কোনো কিছু যদি চাইতে হলে তাকে কি করতে হবে, তাকে আগে খাওয়াইতে হবে, খাওয়াই তাকে স্যাটিসফাই করতে হবে, তাই না? নয়তো সে হাংরি হয়ে যাবে। আর হাংরি হইলে সমস্যা কি, এই ল্যাটারাল হাইপোথ্যালামিক নিউক্লিয়াস তো ল্যাটারাল ওয়ালে, এর জাস্ট অ্যাডজেসেন্ট মিডিয়াল ওয়ালে আরেকটা নিউক্লিয়াস থাকে, সেটার নাম হচ্ছে ডরসোমিডিয়াল নিউক্লিয়াস। সেই সেন্টারটা হচ্ছে অ্যাঙ্গার বা অথবা সেন্টার ফর রেস। তো যখন এই হাংরি সেন্টার বেশি স্টিমুলেটেড হয়ে যায়, বেশিক্ষণ যদি খাওয়া দাওয়া হচ্ছে না, তখন এই অ্যাকশন পটেনশিয়াল গুলো পাশের ওই ডরসোমিডিয়াল নিউক্লিয়াসকেও স্টিমুলেট করবে, এই জন্য তখন সে কি হয়ে যাবে, অ্যাঙ্গার হয়ে যাবে। এই জন্য বলা হয়েছে যে হাংরি ম্যান ইজ অ্যান অ্যাংরি ম্যান, অথবা হাংরি গার্ল ইজ অ্যান অ্যাংরি বার্ড। হলো? তাহলে ল্যাটারাল হাইপোথ্যালামিক নিউক্লিয়াসের একটা কি বললাম, দুইটা ইম্পর্টেন্ট জিনিস বলছি, একটা হচ্ছে থার্ড সেন্টার বলছি, আর একটা হচ্ছে ফিডিং সেন্টার। আচ্ছা, এবার চলে আসেন যেটা হচ্ছে প্রি অপটিকের পিছনে কি ছিল, মিডিয়াল ওয়ালে চলে আসেন, সেখানে ছিল সুপ্রা অপটিক রিজিয়ন। সুপ্রা অপটিক রিজিয়নের কি কি নিউক্লিয়াস দেখাইছি, হ্যাঁ, সেখানে আমরা দেখাইছি সুপ্রা কিয়াজমেটিক নিউক্লিয়াস, তাই না? তারপরে অ্যান্টেরিয়র হাইপোথ্যালামিক নিউক্লিয়াস, আর একটা আছে সুপ্রা অপটিক এন্ড প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াস। সুপ্রা অপটিক প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াসের কাজ আমরা সবাই জানি, এডিএসিন অক্সিটোসিন রিলিজ করে। যাক, একটুখানি পরে আসতেছি, আগে দেখা যাক সুপ্রা কিয়াজমেটিক নিউক্লিয়াস। এখানে আমি শুরুতেই বলছিলাম কি, এই সুপ্রা কিয়াজমেটিক নিউক্লিয়াসের সাথে অপটিক কায়াজমার কিছু কানেকশন আছে, অর্থাৎ রেটিনা থেকে ইম্পালস, ভিজুয়াল ইম্পালস কিন্তু সেই কানেকশন দিয়ে এই সুপ্রা কিয়াজমেটিক নিউক্লিয়াসে চলে আসবে। তাহলে এটার কাজ কি? আসলে এই সুপ্রা কিয়াজমেটিক নিউক্লিয়াসটাকে বলা আছে মাস্টার ক্লক অফ দ্য বডি, অথবা বায়োলজিক্যাল ক্লক বলা হয়। অর্থাৎ রেটিনা থেকে আপনার 24 ঘন্টায় যে কতটুকু সময় ডে বা লাইট বা কতটুকু সময় ডার্ক, এই যে লাইট এবং ডার্কের যে রেশিও, এটা হিসাব করে আপনার 24 আওয়ারের বডি, আমরা জানি যে সার্কাডিয়ান রিদম বলে একটা কথা আছে, 24 আওয়ার বডি বিভিন্ন ফাংশনে ভেরিয়েশন আছে। আপনার স্লিপ অ্যাওয়াকেনিং সাইকেল আছে, তারপরে ধরেন হরমোন সিক্রেশন, হ্যাঁ, তারপরে ফিডিং বিহেভিয়ার, এগুলো কিছু অনেক কিছু নির্ভর করতেছে, ডে নাইট ভ্যারি করে। সো এই যে রিদম, সেই রিদমটা কন্ট্রোল করবে কে, এই সুপ্রা কিয়াজমেটিক নিউক্লিয়াস, কারণ সে ডে লাইটের ইনফরমেশনটা কি করছে, সে পাচ্ছে। এবং এইখান থেকে এই সুপ্রা কিয়াজমেটিক নিউক্লিয়াস থেকে কানেকশন চলে যাবে হচ্ছে, এটাকে বলা হচ্ছে হুবিনুলার নিউক্লিয়াস, এবং সেখান থেকে পিনিয়াল গ্ল্যান্ড, পিনিয়াল গ্ল্যান্ড থেকে মেলাটোনিন সিক্রেশন করে। মেলাটোনিনকে বলা হয় হরমোন অফ ডার্কনেস। হ্যাঁ, মেলাটোনিন, অনেকে দেখবেন যে ঘুমের জন্য মেলাটোনিন, এটা বাজারে কমার্শিয়াল প্রিপারেশন আছে। যা হোক, তাহলে সুপ্রা কিয়াজমেটিক নিউক্লিয়াসের এক কথায় যদি আমরা বলি, এটার ফাংশন কি, এটা বায়োলজিক্যাল ক্লক হিসেবে কাজ করবে, কারণ সে ডে এবং নাইট এই খবরটা কোথা থেকে রিসিভ করতেছে, রেটিনা থেকে। সে রেটিনো হাইপোথ্যালামিক ফাইবারগুলি এখানে কিন্তু ইনফরমেশন নিয়ে যাচ্ছে। শুরুতেই দেখাইছিলাম যে ভিজুয়াল ইনপুট আসতেছে। আচ্ছা, অ্যান্টেরিয়র হাইপোথ্যালামিক নিউক্লিয়াস, এইটার কাজ কি? অ্যান্টেরিয়র হাইপোথ্যালামিক নিউক্লিয়াসের কাজ হচ্ছে অ্যান্টি রাইজ রেসপন্স। অ্যান্টি রাইজ রেসপন্স মানে আপনার বডি টেম্পারেচারকে বাড়তে দিবে না, ইনক্রিজ করতে দিবে না, অর্থাৎ হাইপোথ্যালামাসের যে সেট পয়েন্টটাকে মেনটেন করবে, তার থেকে বাড়তে দিবে না। তার মানে ধরেন আপনার ওয়েদার যদি এখন হট অ্যান্ড হিউমিড থাকে, তখন এই বডি টেম্পারেচার কি বেড়ে যাবে? বাড়বে না, কারণ আপনার কি আছে, অ্যান্টেরিয়র হাইপোথ্যালামিক নিউক্লিয়াস। সে কি করবে, বডির থেকে হিট লস মেকানিজম শুরু করে দেবে, যাতে বডি টেম্পারেচার না বাড়ে। এই জন্য অ্যান্টেরিয়র হাইপোথ্যালামিক নিউক্লিয়াস যদি কখনো ড্যামেজ হয়ে যায় বা কাজ না করে, তাহলে কি হবে? হাইপারথার্মিয়া হবে। কথা বোঝা গেল? তাহলে এটাকে কুলিং সিস্টেমও বলতে পারেন আপনার বডি। আর অ্যান্টেরিয়র হাইপোথ্যালামাস নিউক্লিয়াসের আরেকটা ইম্পর্টেন্ট সেন্টার এখানে থাকে, সেটা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক সেন্টার। আমরা আগের দিন লেকচারে পড়ছিলাম যে হাইপোথ্যালামাসকে বলা হয় যে হেড গ্যাংলিয়ন অফ দ্য অটোনমিক নার্ভাস সিস্টেম, এবং হাইপোথ্যালামাস অটোনমিক কন্ট্রোল করে। আমরা কিন্তু গত লেকচারেই বলছি। তাহলে এই অ্যান্টেরিয়র, এখানে দুইটা, একটা হচ্ছে অ্যান্টি রাইজ রেসপন্স মানে থার্মো রেগুলেটরি সেন্টার, আর সাথে প্যারাসিম্প্যাথেটিক সেন্টারটা এখানে আছে। ওকে, আচ্ছা, আর সুপ্রা অপটিক এবং প্যারাভেন্ট্রিকুলার যে নিউক্লিয়াস, আমরা জানি যে দুইটা ইম্পর্টেন্ট হরমোন রিলিজ করে, এডিএসিন অক্সিটোসিন, এদেরকে বলা হয় নিউরো হরমোন। এদের সাথে আরেকটা প্রোটিন সিনথেসিস করবে, সেই প্রোটিনটার নাম হচ্ছে নিউরোফাইসিন। তো এই হরমোন দুইটা যখন তৈরি হয়, শুরুতে এরা প্রো হরমোন হিসেবে থাকে। কথা বোঝা গেল? এই প্রো হরমোন ওই নিউরোফাইসিনের সাথে বাইন্ড করে মেমব্রেন বাউন্ড ভেসিকলের মাধ্যমে, এইটা এক্সোনাল ফ্লো মাধ্যমে এই এক্সন গুলো গিয়ে পোস্টেরিয়র পিটুইটারির সাথে, পোস্টেরিয়র পিটুইটারিতে গিয়ে
এটা এন্ড হইছে এবং ওইখানে যে এক্সন টার্মিনালে ভেসিকলের মধ্যে এটা স্টোর থাকবে। তাহলে কি এই দুইটা এডিএইচ অক্সিটোসিন এরা সিনথেসিস হয় কোথায়? হাইপোথ্যালামাসের সুপ্রাঅপটিক এন্ড প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াসে। আর স্টোর থাকে কোথায়? এক্সন টার্মিনাল, হ্যাঁ, পোস্টেরিয়র পিটুইটারি দিকে এক্সন টার্মিনালের ভিতরে ভেসিকলের ভিতরে এরা স্টোর থাকে, যখন সিগন্যাল আসবে তখন রিলিজ হবে। তাহলে এই যে ট্র্যাক, এই হাইপোথ্যালামাসের সাথে পোস্টেরিয়র পিটুইটারি যে কানেকশন, এটারে কি বলে? এটা কি ধরনের কানেকশন? নার্ভাস কানেকশন। তাহলে এটাকে বলে হাইপোথ্যালামো হাইপোফাইসিয়াল ট্র্যাক অথবা সুপ্রা অপটিকো হাইপোফাইসিয়াল ট্র্যাক। সুপ্রা অপটিকো বলার কারণ হচ্ছে বেশিরভাগ ফাইবার সুপ্রা অপটিক নিউক্লিয়াস থেকে যায়। ওকে, তাহলে আমরা সামনে আগাই। আচ্ছা, আমরা সুপ্রা অপটিক রিজিয়ন পড়তেছিলাম, এবার তার পিছনে আসেন। তার পিছনে আছে টিউবেরাল রিজিয়ন। টিউবেরাল রিজিয়নে কি কি নিউক্লিয়াস থাকবে বলছিলাম? আর নিচের পার্টে, লোয়ার পার্টে যে টিউবার সিনেরাম, সেখানে থাকে আর্কুয়েট নিউক্লিয়াস, তাই না? আর্কুয়েট নিউক্লিয়াস এই যে লোকেটেড ইন দা টিউবার সিনেরাম আন্ডার দা ভেন্ট্রাল অ্যাসপেক্ট অফ দা থার্ড ভেন্ট্রিকল। ওকে, এবং এই আর্কুয়েট নিউক্লিয়াসের কাজ হচ্ছে হাইপোথ্যালামাস থেকে যে সমস্ত আপনারা এই যে রিলিজিং হরমোন, ইনহিবিটরি হরমোন, নাম তো সবাই জানেন আশা করি, তাই না? কি থাইরোট্রপিন রিলিজিং হরমোন, হ্যাঁ, তারপরে গ্রোথ হরমোন রিলিজিং হরমোন, ওকে, গনাডোট্রপিন রিলিজিং হরমোন তো ওকে বলে ফেলেছি কোথা থেকে, সেটা আছে প্রি অপটিক এরিয়া থেকে। ওকে, আর ইনহিবিটরি হরমোন কি কি আছে? একটা আছে প্রোল্যাকটিন ইনহিবিটরি হরমোন বা ডোপামিন, আর একটা গ্রোথ হরমোন ইনহিবিটরি যেটা হচ্ছে সোমাটোস্ট্যাটিন বলে। ওকে, এই সমস্ত রিলিজিং এবং ইনহিবিটরি হরমোনগুলো এই আর্কুয়েট নিউক্লিয়াসে তৈরি হবে এবং সেখান থেকে এক্সন দিয়ে এরা আরেকটু নিচের দিকে ইনফান্ডিবুলামে কানেকশন যাবে। এই জন্য এই ট্র্যাকটাকে বলতেছে টিউবেরো হাইপোফাইসিয়াল ট্র্যাক। ওই ইনফান্ডিবুলামে গিয়ে ওইখানে যে হাইপোফাইসিয়াল পোর্টাল সিস্টেম আছে, ওই পোর্টাল সিস্টেমের ভিতরে ঢুকে এটা আলটিমেটলি হরমোনগুলো অ্যান্টেরিয়র পিটুইটারিতে যাবে এবং আপনারা জানেন যে অ্যান্টেরিয়র পিটুইটারি যে সিক্রেশন আছে তাদেরকে কন্ট্রোল করবে। যাই হোক, এখন আসেন এখানে আরেকটা, আমরা কোন রিজিয়ন আছে? টিউবেরাল রিজিয়ন, আর্কুয়েট নিউক্লিয়াসের কথা বললাম। এবার আসেন ভেন্ট্রোমিডিয়াল নিউক্লিয়াস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভেন্ট্রোমিডিয়াল নিউক্লিয়াস, ওই যে অ্যাংরি বার্ডের কথা বলছিলাম, যেটা অ্যাঙ্গার সেন্টার স্টিমুলেটেড হওয়ার কারণে অ্যাংরি বার্ড, তাহলে তাকে এখন কি করতে হবে? ঠান্ডা করতে হবে। ঠান্ডা করতে হলে আপনাকে ভেন্ট্রোমিডিয়াল নিউক্লিয়াসকে স্যাটিসফাই করতে হবে। এই জন্য ভেন্ট্রোমিডিয়াল নিউক্লিয়াসকে এইখানে সেন্টারটার নাম হচ্ছে স্যাটাইটি সেন্টার, অথবা এটাকে বলা হচ্ছে রিওয়ার্ড সেন্টার, এন্ড দ্যাট ইজ রেসপন্সিবল ফর হ্যাপিনেস। যখন এই স্যাটাইটি সেন্টার, আপনি যখন খাবার নিলেন, ইনটেক অফ ফুড, তখন এই স্যাটাইটি সেন্টার স্টিমুলেটেড হবে এবং এই স্যাটাইটি সেন্টার কি করবে? ফিডিং সেন্টার যেটা আছে তাকে ইনহিবিট করবে। ওকে, সো টেম্পোরারি ইনহিবিশন অফ দা, কারণ ফিডিং সেন্টারের কাজ হচ্ছে সবসময় সে কি করা? খাওয়া দাওয়া করা। তো যখন আপনি খাবেন তখন স্যাটাইটি সেন্টার স্টিমুলেটেড হয়ে ফিডিং সেন্টারকে ইনহিবিট করবে আফটার দ্য ফুড ইনটেক। এন্ড যখন ফিডিং সেন্টারটা, স্যাটাইটি সেন্টার যখন স্টিমুলেটেড হলো, আপনার ক্ষুধাও নিবারণ হলো, সাথে আপনি একটু রিওয়ার্ড ফিল করবেন, হ্যাঁ, এবং আপনি হ্যাপি ফিল করবেন। এই জন্য কি বলছি, আগে খাওয়াইতে হবে, না খাওয়াই কি হবে? না খাওয়াইলে তো সে অ্যাঙ্গার হয়ে যাবে। কথা বোঝা গেল? আচ্ছা, যদি কোনো কারণে খেয়াল করেন এই ফিডিং স্যাটাইটি সেন্টার ড্যামেজ হয়, তাহলে কি হবে? তাহলে ওই যে ফিডিং সেন্টারকে ইনহিবিট করার মতো আর থাকলো? তাহলে ফিডিং সেন্টার সবসময় অ্যাক্টিভ থাকবে, হাইপারফেজিয়া, সবসময় খাবে দাবে, আর কি হবে? মোটা হবে, অবেসিটি হবে, এবং সেটার নাম হচ্ছে হাইপোথ্যালামিক অবেসিটি। ওকে, আচ্ছা, এখন আসেন ল্যাটারাল হাইপোথ্যালামিক নিউক্লিয়াস, এটার সাথে অলরেডি বলেছি যে এটা হচ্ছে ফিডিং সেন্টার বা হাঙ্গার সেন্টার। যখন এই ভেন্ট্রোমিডিয়াল নিউক্লিয়াস স্যাটিসফাই হয়ে গেল, এটাকে ইনহিবিট করে দিল, আপনার হাঙ্গার কমে গেল। আর যদি আপনি খাবার দাবার না খাওয়ান, তাহলে কি হবে? এই ল্যাটারাল হাঙ্গার সেন্টার কি হবে না? ইনহিবিট হবে না, সে বেশি বেশি হাংরি ফিল করবে এবং তার অ্যাডজেসেন্ট যে ডরসোমিডিয়াল নিউক্লিয়াস, যেটা হচ্ছে মিডিয়াল ওয়ালে থাকতেছে, যেটা অ্যাঙ্গার সেন্টার বা পানিশমেন্ট সেন্টার, এইটাকে স্টিমুলেট করবে। তখন সে কি হয়ে যাবে? অ্যাংরি হয়ে যাবে। এই জন্য অ্যাংরি বার্ড হয়ে যাবে। এই জন্য বলছিলাম, কথা বুঝতে পারছেন? তার মানে মোটামুটি আমাদের ফিডিং যে বা ফুড ইনটেক, এইটা নিয়ন্ত্রণ করতেছে মোটামুটি এই দুইটা নিউক্লিয়াস। একটা হচ্ছে ভেন্ট্রোমিডিয়াল নিউক্লিয়াস, আর একটা হচ্ছে ল্যাটারাল হাইপোথ্যালামিক নিউক্লিয়াস। ল্যাটারাল হাইপোথ্যালামিক নিউক্লিয়াস হাঙ্গার সেন্টার, আর ভেন্ট্রোমিডিয়ালটা হচ্ছে স্যাটাইটি সেন্টার। ওকে, আর হাঙ্গার সেন্টারের সাথে রিলেটেড আর একটা নিউক্লিয়াস আছে ডরসোমিডিয়াল, যেটা হচ্ছে অ্যাঙ্গার। যদি হাঙ্গার সেন্টার ওভার স্টিমুলেশন হয়, সাথে সে পাশের অ্যাঙ্গার সেন্টারকেও স্টিমুলেট করবে। ওকে, আর ভেন্ট্রোমিডিয়াল নিউক্লিয়াসের আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে তারা ব্লাড গ্লুকোজকে সেন্স করতে পারে। দে ক্যান স্যাম্পল দ্য ব্লাড অ্যান্ড
ক্যান সেন্স দ্য ব্লাড গ্লুকোজ কনসেন্ট্রেশন। যদি ব্লাড গ্লুকোজ কনসেন্ট্রেশন বেড়ে যায় তখন তারা কি হবে, এই স্যাটাইটি সেন্টার স্টিমুলেটেড হবে এবং ফিডিং সেন্টারকে ইনহিবিট করে, তখন ক্যালোরি ইনটেক কমাই দেবে। আবার যদি ব্লাড গ্লুকোজ কমে যায় তখন এই ভেন্ট্রোমিডিয়াল নিউক্লিয়াস বা স্যাটাইটি সেন্টার ইনহিবিটেড হবে, তখন আবার কি হবে, যে ল্যাটারাল হাইপোথ্যালামিক নিউক্লিয়াস বা হাঙ্গার সেন্টার স্টিমুলেটেড হবে, তখন সে আবার ক্যালোরি ইনটেকের জন্য কি করবে, অ্যাটেম্প্ট নিবে। তার মানে ক্যালোরি ইনটেকও কিন্তু মনিটর করতেছে কে, এই স্যাটাইটি সেন্টার। সো দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, আর ল্যাটারাল হাইপোথ্যালামিক নিউক্লিয়াস অর্থাৎ ফিডিং সেন্টার যদি ডিস্ট্রয় হয় তাহলে কি হবে, তাহলে আপনার খাইতে ইচ্ছা করবে না, খাবার দাবারে কোনো ইচ্ছা নাই, তার মানে কি অ্যানোরেক্সিয়া হবে। আর ডরসোমিডিয়াল অলরেডি বলছি প্রোডিউস অ্যাগ্রেসিভ বিহেভিয়ার ইন অ্যানিমেল। আচ্ছা, আমি যে গ্লুকোস্ট্যাটিক যে ফাংশনটা বললাম, যে হাইপোথ্যালামাসের যে ফিডিং সেন্টার গ্লুকোস্ট্যাটিক ফাংশন, সেটা কিভাবে করতেছে এখানে আমি একটা ডায়াগ্রামের মধ্যে দেখাইছি। দেখেন, ফুড ইনটেক, ব্লাড গ্লুকোজ বাড়লো, স্যাটাইটি সেন্টারকে স্টিমুলেট করলো, সে আবার কি করবে, ফিডিং সেন্টারকে ইনহিবিট করবে, ফিডিং সেন্টারকে ইনহিবিট করলে ফুড ইনটেক স্টপ হয়ে যাবে। এইভাবে 3 ঘন্টা পর্যন্ত মোটামুটি কোনো সমস্যা হবে না। এবারে 3 ঘন্টা পরে কি হবে, ব্লাড গ্লুকোজ আবার লেভেল যখন কমতে শুরু করবে তখন কি হবে, তার মানে স্যাটাইটি সেন্টার আর স্টিমুলেটেড হচ্ছে না, তখন আর ফিডিং সেন্টারকে ইনহিবিশন কেউ করতেছে না, তখন ফিডিং সেন্টার আবার কি হবে, অ্যাক্টিভেট হবে এবং সে তখন আবার ক্যালোরি ইনটেক করবে বা তার অ্যাপিটাইট বাড়বে বা ফুড ইনটেক করবে। এইভাবে কিন্তু একটা আপনার কি হবে, ক্যালোরি ইনটেকটা রেগুলেশন হবে বা ফুড ইনটেক রেগুলেশন হচ্ছে। সো ব্লাড গ্লুকোজ সেখানে ভূমিকা রাখতেছে এবং হাইপোথ্যালামাসের যে ভূমিকাটা সেটা আমরা দেখলাম। ওকে, লেপটিন, আপনারা এখন তো সবাই মোটামুটি খুব কি বলে ওইটারে, ডায়েট কন্ট্রোল এগুলো নিয়ে খুব সবাই ইন্টারেস্টেড। তো এখানে লেপটিন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। হাইপোথ্যালামাসের আরেকটা ফাংশন হচ্ছে লাইপোস্ট্যাটিক ফাংশন। একটা ফাংশন দেখলাম গ্লুকোস্ট্যাটিক, আর একটা দেখলাম লাইপোস্ট্যাটিক, অর্থাৎ আপনার বডির ফ্যাট কতটুকু থাকবে সেইটাও নিয়ন্ত্রণ করবে কে, হাইপোথ্যালামাস। যখন বলা হচ্ছে, যখন আপনি, তার মানে আপনার ওয়েট, একটা নির্দিষ্ট ওয়েট সেট করা আছে আপনার হাইপোথ্যালামাসে, ওই ওয়েটের বেশিও হবেন না কমেও হবেন না। কিভাবে খেয়াল করেন, অনেক লোকজন বলে আচ্ছা আমি এত খাই তারপরেও কি হয় না, আমার ওয়েট বাড়ে না, আমার খাবার দাবার গায়ে লাগে না। আবার অনেকে বলে আচ্ছা আমি খাই না, একটু খাই, তারপরেও কি হয়ে যাচ্ছে, আমি এত কিছু কেন মোটা হচ্ছি, আমার সব খাবার পানি খাইলেও আমার কি লাগে, গায়ে লেগে যায়, এরকম অনেকে বলে। আসলে ব্যাপারটা হচ্ছে হাইপোথ্যালামাসের মধ্যে ওয়েট একটা লাইপোস্ট্যাটিক ফাংশন আছে, সে সবসময় ওয়েটে নিয়ন্ত্রণ করে। অর্থাৎ আপনি বেশি বেশি খাইলেন, তার মানে আপনি আপনার ওয়েট গেইন হওয়া শুরু করলো, তাহলে কি হবে, এই ফ্যাট থেকে তখন এই লাইপোসাইট থেকে লেপটিন রিলিজ করে। লেপটিন একটা হরমোন যেটা ফ্যাট সেল থেকে রিলিজ হয়। এই লেপটিন গিয়ে এই আপনার যে ফিডিং সেন্টার সেইটারে কি করবে, ইনহিবিট করবে। ইনহিবিট করলে অটোমেটিক আপনি খাওয়া কমাই দিবেন, হ্যাঁ, তখন আপনার কি হবে, ওজন কমে যাবে। আবার যখন আপনি স্টারভেশনে আছেন তখন কি হবে, তখন আপনার ফ্যাট কমে যাচ্ছে, ফ্যাট কমে গেলে সেখান থেকে লেপটিন রিলিজ কমে যাচ্ছে, লেপটিন রিলিজ কমে গেলে লেপটিন কি করতে, অ্যাঙ্গার সেন্টারকে আগে ইনহিবিট করতে, যেহেতু ইনহিবিট করতেছে না তখন তার কি ফুড ইনটেকের বাড়বে, খাওয়া দাওয়ার প্রতি রুচি বাড়বে, বেশি বেশি খাবে এবং ওয়েটটাকে আবার নরমালাইজ করবে। তার মানে একটা সেট পয়েন্টে কিন্তু মেইনটেইন করবে। এটাকে বলে লাইপোস্ট্যাটিক ফাংশন। বা হাইপোথ্যালামাসের একটা গুরুত্বপূর্ণ ফাংশন হচ্ছে ওয়েট কন্ট্রোল করা। তাহলে কিভাবে ওয়েট কন্ট্রোল করে বোঝা গেল, আমার মনে হয় বোঝা গেল। আচ্ছা, এইবার একেবারে হাইপোথ্যালামাসের পোস্টেরিয়র পার্টে চলে আসেন, যেখানে মেমিলারি রিজিয়ন বলতেছে। হ্যাঁ, আচ্ছা, মেমিলারি রিজিয়নে অর্থাৎ পোস্টেরিয়র পার্টে কি নিউক্লিয়াস বলছিলাম, এখানে মেমিলারি বডি ছিল, অনেকগুলো নিউক্লিয়াস, মেমিলারি বডি। হ্যাঁ, এই মেমিলারি বডি আরেকটা বড় নিউক্লিয়াস, পোস্টেরিয়র হাইপোথ্যালামিক নিউক্লিয়াস। আচ্ছা, মেমিলারি বডি ইট ইজ এ মেজর টার্গেট প্রজেকশন এরিয়া ফর দ্য হিপ্পোক্যাম্পাল ফরমেশন ভায়া ফর্নিক্স। ওই যে ফর্নিক্স এর মাধ্যমে কিন্তু যে যেটা হচ্ছে লিম্বিক সিস্টেমের যে হিপ্পোক্যাম্পাল থেকে কানেকশন আসছে কোথায়, আলটিমেটলি তারা গিয়ে শেষ হয়েছে কোথায়, এই মেমিলারি বডির সাথে কানেকশন দিছে। সো তার মানে এই পার্টের কাজ হচ্ছে ইমোশন এবং মেমোরি, বিশেষ করে রিসেন্ট মেমোরি, এটাকে কন্ট্রোল করবে। ওকে, এবং আরেকটা মেমিলারি বডির আরেকটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ইট কজেস ওয়েকফুলনেস। তার মানে এখানে যদি কোনো গন্ডগোল হয় তাহলে আপনার সারাদিন কি রাখবে, ঘুম ঘুম লাগবে, ইউ উইল ফিল স্লিপি অল দ্য ডে, এনি কোনো লিশন যদি এইখানে হয়। ওকে, আচ্ছা, আর পোস্টেরিয়র যে হাইপোথ্যালামিক নিউক্লিয়াস, এটা হচ্ছে থার্মোস্ট্যাটিক ফাংশন। থার্মোস্ট্যাটিক ফাংশন আগে দেখছিলাম অ্যান্টেরিয়র হাইপোথ্যালামিক নিউক্লিয়াসে, সেটা ছিল অ্যান্টি রাইজ রেসপন্স। বাট পোস্টেরিয়র হাইপোথ্যালামিক নিউক্লিয়াসের কাজ হচ্ছে অ্যান্টি ড্রপ রেসপন্স, অর্থাৎ আপনার বডি টেম্পারেচারকে ফল করতে দেবে না। ধরেন এখন খুব উইন্টার সিজন, খুব ঠান্ডা, হ্যাঁ, তখন এই যে রিসেপ্টর থেকে, কোল্ড রিসেপ্টর থেকে সিগন্যাল চলে যাবে কোথায়,
হাইপোথ্যালামাসের এই পোস্টেরিয়র হাইপোথ্যালামিক নিউক্লিয়াসে। তখন সে কি করবে, বডিতে থেকে যেন কোনো হিট লস না হয় সেজন্য সে ভ্যাসো কনস্ট্রিকশন করবে, হ্যাঁ, তারপরে শিভারিং করবে, আমার বডিতে হিট প্রোডাকশন করবে। তার মানে বডির টেম্পারেচারকে ফল করতে দিবে না, এই জন্য বলা হচ্ছে অ্যান্টি ড্রপ রেসপন্স বা অ্যান্টি ফল রেসপন্স। এবং এখানে আরেকটা কাজ কি, পোস্টেরিয়র হাইপোথ্যালামাসের আরেকটা সেন্টার থাকে, সেটা হচ্ছে সিম্প্যাথেটিক সেন্টার। ওকে, প্যারাসিম্প্যাথেটিক সেন্টার ছিল অ্যান্টেরিয়র হাইপোথ্যালামাসে নিউক্লিয়াসে, আর পোস্টেরিয়রে সিম্প্যাথেটিক সেন্টার। এই গেল। তাহলে মোটামুটি এই হাইপোথ্যালামাসের নিউক্লিয়াস এবং তাদের রিলেটেড ফাংশন গুলো আমরা পড়লাম। ওকে, এখন দেখি, আপনাদেরকে এখন জিজ্ঞাসা করি, এখন আমরা হাইপোথ্যালামাসের ফাংশনকে একটু গোছায়া পড়ি। আমি যদি বলি রেগুলেশন অফ বডি টেম্পারেচার, একটু আগেই বলছেন টেম্পারেচার রেগুলেশন করে না, অ্যান্টি রাইজ রেসপন্স, অ্যান্টি ড্রপ রেসপন্স, হ্যাঁ, তাহলে বলেন রেগুলেশনের টেম্পারেচার রেগুলেশন হবে কোন কোন এরিয়াতে হাইপোথ্যালামাসের? কি উত্তর দিবেন? বলবেন যে অ্যান্টেরিয়র হাইপোথ্যালামিক নিউক্লিয়াই এবং পোস্টেরিয়র হাইপোথ্যালামিক নিউক্লিয়াই, তাই না? অ্যান্টেরিয়র এবং প্রি অপটিক যে হাইপোথ্যালামিক নিউক্লিয়াস দ্যাট ইনিশিয়েট হিট লস মেকানিজম, দ্যাট ইজ অ্যান্টি রাইজ রেসপন্স, বডি থেকে হিট লস করবে কিন্তু বডির টেম্পারেচার বাড়তে দিবে না। আর পোস্টেরিয়র হাইপোথ্যালামিক নিউক্লিয়াস এটা অ্যান্টি ড্রপ, অর্থাৎ হিট কনজার্ভ করবে বডিতে, হিট প্রোডাকশন মেকানিজম গুলোকে সে অ্যাক্টিভেট করবে। হ্যাঁ, ইট ইজ রিলেটেড, পোস্টেরিয়রটা রিলেটেড টু সিম্প্যাথেটিক, আর অ্যান্টেরিয়র যে হাইপোথ্যালামিক ইজ প্যারাসিম্প্যাথেটিক। ওকে, সো কিভাবে টেম্পারেচার রেগুলেশন ক্লিয়ার হলো, আর আরো ডিটেইল কিভাবে মেকানিজমে সেগুলো আপনারা টেম্পারেচারের মধ্যে পড়বেন। হাইপোথ্যালামাসের রোলটা আমরা এখানে ক্লিয়ার করলাম। আচ্ছা, এইবার খেয়াল করেন, ওয়াটার ব্যালেন্স ফুড ইনটেকের হাইপোথ্যালামাসের ভূমিকা আছে? আছে। কি ভূমিকা? স্যার হাইপোথ্যালামাসের ল্যাটারাল যে হাইপোথ্যালামিক নিউক্লিয়াস, ওইখানে ফিডিং সেন্টার আছে স্যার, ওই ফিডিং সেন্টার খালি খাইতে চায়। আবার মিডিয়াল জোনে আছে ডরসো ভেন্ট্রোমিডিয়াল নিউক্লিয়াস, সেটা আছে স্যাটাইটি সেন্টার। এই দুইজনে মিলে কি করে? ফুড ইনটেক কন্ট্রোল করে না? আচ্ছা, ল্যাটারাল হাইপোথ্যালামাসের মধ্যে আবার কি বলছিলাম, থার্ড সেন্টার আছে বলছিলাম না? তাহলে ফ্লুইড ইনটেক কন্ট্রোল করবে কি করবে না? করবে। সো এটাই আসলে আমি এখানে বলছি। আরেকটা হচ্ছে এডিএ, এই ওয়াটার ব্যালেন্সে আরেকটা ভূমিকা রাখতেছে কি, আপনারা সবাই জানেন এডিএইচ অ্যান্টি ডায়ুরেটিক হরমোন, যেটা আসতেছে কি সুপ্রা অপটিক নিউক্লিয়াস থেকে। তাহলে সুপ্রা অপটিক নিউক্লিয়াসেরও অ্যাডজেসেন্ট কিছু সেল দ্বারা কিন্তু অসমোরিসেপ্টর হিসেবে কাজ করে, এবং বডি ফ্লুইডের অসমোলারিটি যখনই বেশি বেড়ে যাবে তখনই তারা এডিএইচ রিলিজ করবে, তাই না? তাহলে এডিএইচ রিলিজ করলে এডিএইচ গিয়ে ওয়াটার কিডনিতে গিয়ে কাজ করে, ওয়াটার প্রিজার্ভ করবে। সো দ্যাট ইজ এই দুইটা মেকানিজমই মেইনলি ওয়াটার ব্যালেন্স করতেছে হাইপোথ্যালামাস। এই দুইটা কন্ট্রোলই কিন্তু হাইপোথ্যালামাসের হাতে। দেখেন থার্ড সেন্টারও আছে, এডিএইচ এর জন্য সুপ্রাঅপটিক নিউক্লিয়াসও আছে। ওকে, তাহলে এডিএইচ যদি সমস্যা হয় তাহলে কি হবে? ডায়াবেটিস ইনসিপিটাস কোনটা? ক্র্যানিয়াল। আচ্ছা, ওদিকে এখন যাব না। ফিডিং সেন্টার অলরেডি বলে ফেলাইছি, ফিডিং সেন্টারের কি কাজ। এখন আসেন সার্কাডিয়ান রিদম, 24 আওয়ার যে আমাদের বায়োলজিক্যাল ক্লকে বডি ফাংশনের যে কিছু কিছু ভেরিয়েশন আছে, হরমোন রিলিজে ভেরিয়েশনস আছে, ডে নাইট যে ফাংশনগুলি ভেরিয়েশন আছে, সেটার জন্য কি হাইপোথ্যালামাসের রোল আছে? আছে। হাইপোথ্যালামাসের কোন নিউক্লিয়াস বলেন তো, দেখি তো কমেন্ট বক্সে লেখেন, আমি একটু দেখি আপনারা কি আমার কথা শুনতেছেন কিনা, আমি নট শিওর। আচ্ছা, হ্যাঁ, কোনটা? সুপ্রাকায়াজমেটিক নিউক্লিয়াস, তাই না? সেখান থেকে রেটিনা থেকে ভিজুয়াল ইম্পালস আসতেছে রেটিনো হাইপোফেসিয়াল ফাইবারের মাধ্যমে। তাহলে সুপ্রাকায়াজমেটিক নিউক্লিয়াস অফ the hypothalamus plays an important role in setting the biological clock and its connection with the retina via retinohypophyseal tract. আচ্ছা, আমি একটু তাড়াতাড়ি যাচ্ছি কারণ আমাকে 8টার মধ্যে শেষ করে ফেলতে হবে, আর বেশি নাই। এন্ড তখন এই সুপ্রাকিয়াজমেটিক নিউক্লিয়াস থেকে ইফারেন্ট ফাইবার গুলো দিয়ে ইট সেন্ড সার্কাডিয়ান সিগন্যাল টু ডিফারেন্ট পার্ট এন্ড মেইনটেইন দ্য সার্কাডিয়ান রিদম অফ স্লিপ, হরমোন সিক্রেশন, থার্স্ট, হাঙ্গার, অ্যাপিটাইটস। ওকে, আচ্ছা, অটোনমিক নার্ভাস সিস্টেমে কোনো রোল আছে? কি বলেন? আমি তো আপনাদের কমেন্ট কি দেখতে পাচ্ছি না, কেন বুঝতে পারতেছি না। অটোনমিক নার্ভাস সিস্টেমে একটু কমেন্টে লেখেন না আপনারা। অটোনমিক নার্ভাস সিস্টেমে কোন কোন হাইপোথ্যালামিক নিউক্লিয়াস রিলেটেড? হ্যাঁ, আগেরটা ঠিক আছে, সুপ্রাকিয়াজমেটিক নিউক্লিয়াস। এখন অটোনমিক বলেন। অ্যান্টেরিয়র, অ্যান্টেরিয়র কোন? অ্যান্টেরিয়র নিউক্লিয়াসটা কোনটা? প্যারাসিম্প্যাথেটিক না সিম্প্যাথেটিক? অ্যান্টেরিয়রটা প্যারাসিম্প্যাথেটিক, আর পোস্টেরিয়রটা
সিম্প্যাথেটিক, তাহলে অটোনমিক কন্ট্রোল করলো। তাহলে খেয়াল করেন, আমি আগের দিন যেহেতু অটোনমিক নার্ভাস সিস্টেম পড়াইছি, তাহলে অ্যান্টেরিয়র হাইপোথ্যালামাস থেকে যে ফাইবারগুলি, ইফারেন্ট ফাইবারগুলি এসে প্যারাসিম্প্যাথেটিক যে সমস্ত ইয়ে আছে, দেখুন ধরেন এডিঞ্জার ওয়েস্টফাল নিউক্লিয়াস, হ্যাঁ, থার্ড নার্ভ নিউক্লিয়াস যেটা, তারপরে সুপিরিয়র ইনফিরিয়র সেলিব্রেটরি নিউক্লিয়াস, ডরসাল মোটর নিউক্লিয়াস অফ দ্য ভ্যাগাস, এবং স্পাইনাল কর্ডের যে স্যাক্রাল 2-3-4 সেগমেন্ট, স্পাইনাল কর্ডের স্যাক্রাল 2-3-4 সেগমেন্ট, এদের প্যারাসিম্প্যাথেটিক ফাংশন আছে। তাহলে এইখানে গিয়ে তাদের কানেকশন দিবে পলিসিন্যাপটিক পাথওয়ে। আচ্ছা, এবার আসেন পোস্টেরিয়র হাইপোথ্যালামাস থেকে কি আসতেছে? সিম্প্যাথেটিক। তাহলে এইখান থেকে কানেকশন কোথায় যাবে? সিম্প্যাথেটিকের স্পাইনাল কর্ডের যে থোরাকোলাম্বার, সিম্প্যাথেটিক আমরা বলছিলাম থোরাকোলাম্বার, সো থোরাকোলাম্বার থেকে যে প্রিগ্যাংলিয়নিক নিউরন গুলো বের হবে, ওইখানে গিয়ে কানেকশন করবে, ডিসেন্ডিং পাথওয়ে, পলিসিন্যাপটিক পাথওয়ে নেমে এসে ওইখানে কানেকশন দিবে। কথা বোঝা গেল? আর এই ট্র্যাক্টের নাম ওটা অ্যানাটমিতে আপনারা অনেক পড়বেন, আপনারা জানতে পারবেন। আপাতত এইটুকু বুঝলেই হবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফাংশন অফ দ্য হাইপোথ্যালামাস, অটোনমিক কন্ট্রোল। আচ্ছা, এন্ডোক্রাইন ফাংশন আছে কি নাই? আছে। হাইপোথ্যালামাস রেগুলেট পিটুইটারি। কি কি পাথওয়ের মাধ্যমে তারা পিটুইটারি কন্ট্রোল করতেছে? দুইটা পাথওয়ে আছে, তাই না? অ্যান্টেরিয়র পিটুইটারির সাথে একটা পাথওয়ে, পোস্টেরিয়র পিটুইটারির সাথে একটা পাথওয়ে। আমরা বলি যে পোস্টেরিয়র পিটুইটারির সাথে নার্ভাস কানেকশন, যেটার নাম আছে সুপ্রা অপটিকো হাইপোফাইসিয়াল ট্র্যাক্ট, যেটার মাধ্যমে এডিএস এন্ড অক্সিটোসিন পোস্টেরিয়র পিটুইটারিতে যাবে। আর অ্যান্টেরিয়র পিটুইটারির সাথে থাকে ভাস্কুলার কানেকশন, অর্থাৎ ইনফান্ডিবুলাম থেকে যে হাইপোথ্যালামিক পোর্টাল ভেসেল, সেটা গিয়ে আলটিমেটলি অ্যান্টেরিয়র পিটুইটারিতে যে রিলিজিং এবং ইনহিবিটরি হরমোনগুলোকে ক্যারি করে নিয়ে যে অ্যান্টেরিয়র পিটুইটারিতে দিবে, সেখানে অ্যান্টেরিয়র পিটুইটারি হরমোন সিক্রেশনকে কন্ট্রোল করবে। হ্যাঁ, তাহলে এই সেই পাথওয়ে দুইটাই এখানে দেখাইছি, দেখেন, নিউরাল কানেকশন আর ভাস্কুলার কানেকশন। আচ্ছা, সুপ্রা অপটিক প্যারাভেন্ট্রিকুলার এডিএস অক্সিটোসিন করতেছে, প্রি অপটিক এরিয়া থেকে জিএনআরএইচ, যার মাধ্যমে সেক্সুয়াল অ্যাক্টিভিটি এবং সেক্সুয়াল ডাইমরফিজম, সেটা শুরুতে আমি বলছি। আর আর্কুয়েট আর প্যারাভেন্ট্রিকুলার যে নিউক্লিয়াস, এরা রিলিজিং এবং যে ইনহিবিটরি হাইপোথ্যালামিক হরমোনগুলো আছে সেটা রিলিজ করতেছে। কথা বোঝাতে পারলাম কিনা? ওকে, তাহলে এখন যদি আমরা হাইপোথ্যালামিক ফাংশনগুলো অ্যাট এ গ্ল্যান্স বলি, এখন তো আমরা মোটামুটি বুঝাইলাম। আসলে এই একটা স্লাইড দেখালে আজকের পড়া শেষ হয়ে যেত, আমি একটু টেনে কি করছি, লম্বা আলোচনা করছি, এই স্লাইড হলে শেষ। এখন আমার মনে হয় হাইপোথ্যালামাসের ফাংশন পরীক্ষাতে নার্ভাস সিস্টেমের বোর্ডে খুব কমনলি জিজ্ঞাসা করে, এবং আমাদের কিন্তু একটু সমস্যা হয়, কমফোর্টেবল দিয়ে আমরা এটা আনসার করতে পারি না, দুই একটা বলে থেমে যাই। অন্তত এরপরে একটু চিন্তা করবেন, এর খুব স্মার্টলি যদি একটা উত্তর দিতে পারেন, এক্সামিনার খুব খুশি হবে। হাইপোথ্যালামাসের অন্তত 3টে বেসিক ফাংশন সবার আগে বলে নেবেন। সেটা কোনটা কোনটা বলেন তো? এন্ডোক্রাইন ফাংশন, অটোনমিক ফাংশন, এবং লিম্বিক কর্টেক্সের কানেকশনের কারণে যে ইমোশনাল যে বিহেভিয়ার, এই তিনটা বলে আগে এক্সামিনারের মাথাটা ঠান্ডা করে নেবেন। এরপর একটু খাওয়া দাওয়া করবেন, অর্থাৎ ফিডিং সেন্টারের দিকে যাবেন, হ্যাঁ, তারপরে এগুলো বলতে দেখবেন যে পাস একদম ইজি হয়ে গেছে। আচ্ছা, দেখেন, এন্ডোক্রাইন ফাংশন, অটোনমিক ফাংশন, এন্ডোক্রাইন ফাংশন কিভাবে করতেছে বলতে পারবেন? সবাই পারবেন, তাই না? আচ্ছা, কারণ হচ্ছে পিটুইটারির সাথে কানেকশন আছে। অটোনমিক ফাংশন, কারণ সিম্প্যাথেটিক প্যারাসিম্প্যাথেটিক সেন্টার আছে অ্যান্টেরিয়র এবং পোস্টেরিয়র হাইপোথ্যালামিক নিউক্লিয়াস, তাই না? আচ্ছা, সার্কাডিয়ান রিদমে কোনো ভূমিকা আছে? 24 আওয়ার যে ভেরিয়েশন ফাংশনের কিছু কিছু, কর্টিসল রিলিজে ভেরিয়েশন আছে, বিভিন্ন হরমোনাল গ্রোথ হরমোন ভেরিয়েশন হয় না? হয়। আচ্ছা, তাহলে এটা করে কোন নিউক্লিয়াস? সার্কাডিয়ান সুপ্রাকিয়াজমেটিক নিউক্লিয়াস। মিলায়ে দেখেন, টেম্পারেচার রেগুলেশন, এটার সাথে মিল আছে কিন্তু ওই সিম্প্যাথেটিক প্যারাসিম্প্যাথেটিকের। অ্যান্টেরিয়র নিউক্লিয়াস মনে রাখবেন, একটা তো এটা হচ্ছে অ্যান্টিরাইস, আর সাথে আছে প্যারাসিম্প্যাথেটিক। আর পোস্টেরিয়র হাইপোথ্যালামিক নিউক্লিয়াস হচ্ছে অ্যান্টি ড্রপ, আর সাথে হচ্ছে সিম্প্যাথেটিক। তাহলে টেম্পারেচার রেগুলেশন করে ফেললো। আচ্ছা, ফুড ইনটেকে কোনো ভূমিকা আছে? আপনার বডির ওয়েট কন্ট্রোল করতে পারবে হাইপোথ্যালামাস? ফ্লুইড ইনটেক কন্ট্রোল করতে পারবে? পারবে। কেমনে পারবে এবার চিন্তা করে মিলায়ে দেখেন। আচ্ছা, রিপ্রোডাকশনে ভূমিকা আছে? আপনার সেক্সুয়াল ফাংশন ওইটা কিছুটা এন্ডোক্রাইন ফাংশনের মতোই, যেহেতু এফএসএইচ এলএইচ রিলিজ করে, এটা গোনাডাল যে সেক্স হরমোন, ফিমেল সেক্স হরমোন বলেন, মেল সেক্স হরমোন, মেলে স্পারমাটোজেনেসিস, ফিমেলে ওজেনেসিস কন্ট্রোল করতেছে, তাহলে রিপ্রোডাক্টিভ ফাংশনস আছে। আচ্ছা, ইমোশনের কোনো ফাংশনস আছে? মেমোরি রিসেন্ট মেমোরি, কি বলছেন? হিপ্পোক্যাম্পাল, কি বলছিলাম? হিপ্পোক্যাম্পাল ফর্মেশনের সাথে কানেকশন আছে না? তাহলে মেমোরি। হ্যাঁ, তারপরে অ্যামাগডালার সাথে, শুনেন, অ্যামাগডালার সাথে একটা কানেকশন আছে, এটা অনেক সময় আমাদের যে হিউম্যান যেটা স্যাভেজ বিহেভিয়ার, অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের সাথে রিলেটেড। সোজা কথা, ইমোশন অ্যাগ্রেসিভ, এক একজনের পার্সোনালিটি কি থাকে, এক এক রকম থাকে। কেউ অল্পতেই খেপে যায়, আর কেউরে কি করে,
ঘুষি মারলেও কোনো কথা বলে না, বা বোম মারলেও কিছু বলে না, তাই না? So that is the influence of the limbic cortex, and thereby hypothalamus also influence your personality. স্লিপে ভূমিকা আছে কিনা? এই যে ডে নাইটের ভেরিয়েশন তো বুঝতে পারছেন, স্লিপে ভূমিকা আছে, তাই না? ওই যে মেলাটোনিন। আচ্ছা, লাস্টে একটা ফাংশন বলছি ইমিউনোলজিক্যাল ফাংশন। এইটা কেমনে করতেছে? বলে স্যার এতক্ষণ তো এইটা ইমিউনোলজিক্যাল রিলেটেড কিছু বললেন না। এটা আছে অটোমেটিক বানায় আপনি বলতে পারেন। সেটা কি? কর্টিসল রিলিজ, যেহেতু কর্টিকোট্রপিন রিলিজিং হরমোন হাইপোথ্যালামাস থেকে রিলিজ করে, যদি কোনো কারণে বেশি বেশি কর্টিকোট্রপিন রিলিজিং হরমোন রিলিজ হয়, তাহলে বেশি বেশি কর্টিসল রিলিজ হবে না? আর কর্টিসল অর্থাৎ আপনি যখন খুব স্ট্রেসফুল কন্ডিশনে আছেন, স্ট্রেসফুল প্রলং স্ট্রেসে আছেন, তখন এই যে দীর্ঘদিন ধরে কর্টিসল সিক্রেশন বেশি থাকবে। আর কর্টিসল আপনার ইমিউনিটি লেভেলকে কি করে? ইমিউনিটি লেভেলকে কমাই দেয়। এই যে করোনা ভাইরাসের থেকে বাঁচার জন্য কি বলে? স্ট্রেসে থাকা যাবে না, ভালো ঘুমাইতে হবে এবং স্ট্রেস লেস থাকতে হবে। তাহলে সেখানে হাইপোথ্যালামাসের ভূমিকা আছে কিনা ইমিউনোলজিক্যাল ফাংশন? আছে একটু। আচ্ছা, এখন যদি মনে করেন হাইপোথ্যালামাসে কোনো লিশন হয়, তাহলে এই সমস্ত ফাংশনে গন্ডগোল হবে কি হবে না? এটা বলে হাইপোথ্যালামিক সিনড্রোম। কি হইতে পারে? আপনি অবেজ হয়ে যেতে পারেন, আপনার হাই টেম্পারেচার বাইরে হাইপারথার্মিয়া হয়ে যেতে পারে। কথা বুঝতে পারছেন? হাইপারফেজিয়া। অথবা আপনি যদি পোস্টেরিয়র হাইপোথ্যালামিক নিউক্লিয়াসের সমস্যা হয়, তাহলে কি হবে বলেন তো? টেম্পারেচার রিলেটেড পোস্টেরিয়র হাইপোথ্যালামিক নিউক্লিয়াস। তখন আপনার কি হবে? ঠান্ডার সময় কি হবে? আপনি ঠান্ডা সহ্য করতে পারবেন না, কারণ বডি টেম্পারেচার তখন ইন্টারনাল বডি টেম্পারেচারও কুলিং হওয়া শুরু করবে, কারণ ওইটার অ্যান্টি ড্রপ রেসপন্স করার কথা, সেখানে লিশন হয়েছে। এটাকে বলে পয়কিলোথার্মিক রেসপন্স। এই জন্য যারা হচ্ছে উভচর প্রাণী, হ্যাঁ, তারা শীতকালে কি শীত নিদ্রায় চলে যায়, তখন আপনাকেও শীত নিদ্রায় যাওয়া লাগবে। যা হোক, এই মোটামুটি ফাংশন। আচ্ছা, হাইপোথ্যালামাসের এই জায়গায় যে গন্ডগোল, হাইপোথ্যালামিক সিনড্রোম বলেন, দুইটা ইম্পর্টেন্ট কারণ বলি যেই কারণে এদের এখানে সমস্যা হইতে পারে। ক্রানিওফ্যারিঞ্জিওমা একটা টিউমার, যেটা রথেক্স পাউসের টিউমার, এটা গ্রোথ হইলে হাইপোথ্যালামাসে কম্প্রেস করতে পারে, তখন এই সমস্ত ফাংশনে ডিস্টার্ব হবে। আবার খেয়াল করেন, প্রোল্যাকটিন সিক্রেটিং টিউমার একটা আছে, সেই টিউমারটাও যদি এরকম ওভার গ্রোথ হয়, এটা হাইপোথ্যালামাসে প্রেস করবে। তো একে তো প্রোল্যাকটিনেমিয়ার কারণে তার অ্যামেনোরিয়া হবে, আবার এখানে হাইপোথ্যালামাসে চাপ দেওয়ার কারণে এই সমস্ত গন্ডগোল হবে। হ্যাঁ, আর ডায়াবেটিস ইনসিপিটাস তো বলছি। মোটামুটি ফাংশন রিলেটেড চিন্তা করলে আপনি এখন মিলাইতে পারবেন। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার কথা ধৈর্য সহকারে শোনার জন্য। আপনাদেরকে আবারও থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ।